আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা আগে থেকে জেনেছো যে আমাদের আজকে একটা ম্যানেজমেন্ট ক্লাস, ম্যারাথন ক্লাস হবে। তো তোমাদের জন্য আজকে একটা ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তোমরা যে যেখানে আছো খুব দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা ইনশাল্লাহ বেস্ট একটা ট্রাই করবো যেন তোমরা ভালো একটা ক্লাস পাও ইনশাল্লাহ, ঠিক আছে? শত ব্যস্ততার মধ্যেও তোমাদের চেষ্টা করি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। আর অ্যাডমিশন কলেজ সাধারণত দেখা যায় সবসময় শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব বেস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে, ইনশাল্লাহ আগামীতেও করবে। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো, আমরা ক্লাসটা অবশ্যই শুরু করে দিব। আজকে ক্লাসটা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্যই না, প্রত্যেকটা ক্লাসের জন্য আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে আজকে যে প্রশ্নগুলো পড়ানো হবে এই প্রশ্নটা তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রায় এইসব জায়গা থেকে কোশ্চেন আসে। তো আমরা খুব অ্যানালাইসিস করে খুব ঘেটে দেখলাম যে না, এইসব জায়গা থেকে যদি কোশ্চেন আসে আজকে ক্লাসে সবার জন্য উন্মুক্ত থাকবে, যেন আগামী যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিবা তাদের জন্য যেন সহজ হয় যে আসলে আলটিমেটলি আমরা কোন প্ল্যাটফর্মে পড়বো বা কোন প্ল্যাটফর্মে পড়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ খুব সহজেই আমরা বিশ্ববিদ্যালয়টাকে ক্যাচ করতে পারবো। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই আমরা একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাব। যে যেখান থেকে ক্লাসটা করতেছে আমাকে একটু জানাবা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? একটু কাইন্ডলি সবাই একটু আমাকে জানাবা যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমাকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? সবাই একটু জানাবা, সবাই সবাই একটু ফার্স্ট জানাবা। আর হচ্ছে ক্লাসটা প্রথমত হচ্ছে তোমাদের কাজ হচ্ছে দুইটা কাজ। এক হচ্ছে তুমি তোমার বন্ধুদের মেনশন দাও, আর হচ্ছে আমাদের ক্লাসটা একটু শেয়ার দাও, ঠিক আছে? দ্রুত এই কাজটা করে ফেলো সবাই। ক্লাসটা একটু অবশ্যই শেয়ার দাও ভাইয়ারা, প্লিজ ক্লাসটা একটু শেয়ার দাও, ঠিক আছে? ওকে, ক্লাসটা একটু শেয়ার দিবা, তোমরা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার দিবা। পাশাপাশি হচ্ছে সবাইকে নিয়ে চলো আমরা ক্লাসটা করবো। চামেলি চলে আসছো, সুমাইয়া সারা, অনেক, ঠিক আছে, জুথি, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবা। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে আমরা আজকে কি নিব? এখানে যদিও এই লেখাটা চেঞ্জ করতে মনে নাই, যদি এটা নতুন একটা ক্লাস, দেখো কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো, রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন? ফ্যান, রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন? এই কোশ্চেনটা পরীক্ষা প্রিভিয়াসের আসা একটা কোশ্চেন। চলো আমরা তাহলে এই কোশ্চেনটা দিয়ে শুরু করে দিই। সবাই একটু দ্রুত, আমরা দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। আর হচ্ছে ক্লাসটা আমরা যারা যারা শেয়ার দেয়নি অবশ্যই কিন্তু আমরা ক্লাসটা শেয়ার দিব, ঠিক আছে? প্রথম কোশ্চেন, দ্রুত কি বলছে দেখো তো, রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন? যদিও আমি তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস নিব না, আমি তোমাদের ব্যবস্থাপনা ক্লাস নিব না, এই ক্লাসটা হচ্ছে তোমাদের আলাদা টিচার আছে উনি নেবেন। উনি মে মাসে 1 তারিখে আসবেন, ইনশাল্লাহ তোমাদের ক্লাস নেবেন। এই কদিন জাস্ট আমি তোমাদের একটু সাপোর্ট দিব, ঠিক আছে? রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন বলো তো? মধ্যযুগ, প্রাচীন যুগ, শিল্প বিপ্লব নাকি আধুনিক যুগ? বলো সবাই, সবাই একটু বেশি বেশি কমেন্ট করবো ভাইয়ারা প্লিজ। অনেকদিন পর ক্লাস নিতে আসছি, আমি এমনিতেও একটু মানসিকভাবে সুস্থ না, তার মধ্যে তোমাদের ক্লাস নিতে আসছি, কেননা তোমাদের দিকেও তো চিন্তা করতে হবে, তোমাদের পরীক্ষা চলে আসছে সামনে, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা প্লিজ, দেখি তো। ওকে ফাইন, ওকে, সুমাইয়া স্যার আনসার করেছে সি, ভেরি গুড। রবার্ট ওয়েন কোন সময়ের কি ছিলেন ব্যবস্থা বলো তো? ব্যবস্থাপক ছিলেন। রবার্ট ওয়েন ছিল হচ্ছে শিল্প বিপ্লবকালে কি ছিল বলতো? তখন সময় থেকে কি সে একজন কি ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন, ফাইন। তাহলে আলটিমেট রাইট আনসার কি? রবার্ট ওয়েন কি ছিল কোন সময়ে? তাহলে শিল্প বিপ্লবকালে কি বলতো, সে সময় কি একজন ব্যবস্থাপক ছিলেন। তাহলে একের অ্যান্সার হচ্ছে 3, ফাইন। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। চলো পরবর্তী কোশ্চেন দেখে দাও তো, নিচের কোনটি পেশনার অভ্যন্তরীণ উদ্দীপক নয়? এই যে শেষে নয়, বারবার বলতেছি ভাইয়া, পরীক্ষা কিন্তু এরকম আসতে পারে নয়, তার মানে অবশ্যই তোমার পুরো সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে আসলে আলটিমেটলি কোনটা অ্যান্সার রাইট হয়, ঠিক আছে? এটা যদি আমি যদি বুঝতে না পারি যে এইটা অ্যান্সার রাইট হবে, তাহলে কিন্তু সমস্যা, তাহলে এইটা কিন্তু খুবই সমস্যা, ঠিক আছে? তো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। চলো, নিচে কোনটি পেশনার অভ্যন্তরীণ উপাদান নয়? অভ্যন্তরীণ মানে কি বলতো? অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ মানে হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যে, আর বাহ্যিক কি? প্রতিষ্ঠানের বাইরে, ফাইন। সবাই একটু অ্যান্সার করো, সবাই বলো তো, সবাই দ্রুত। ফাইন, দেখো কি বলছে। তাহলে দেখো কোনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উদ্দীপক নয়, তাহলে দেখো লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ, ফাইন। প্রয়োজনও কি? অভ্যন্তরীণ, ফাইন। মনোভাব প্রতিষ্ঠানের মধ্যে প্রকাশ পায়, তাহলে এই তিনটা হচ্ছে অভ্যন্তরীণ। তাহলে বাহ্যিক কোনটা? বাহ্যিক হচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কখনো অভ্যন্তরীণ হয় না, প্রতিক্রিয়া হয় বাহ্যিক, ফাইন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো, যারা যারা ক্লাস দেখতেছো। আর হচ্ছে অনেক শিক্ষার্থী ক্লাসে চলে আসছো কিন্তু অনেকে অ্যান্সার করতেছো না, সবাই একটু বেশি বেশি অ্যান্সার করতে হবে। হ্যাঁ, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো। যারা 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 বুঝতে পারবো না অবশ্যই জিজ্ঞাসা করে যে ভাই বুঝতে পারি নাই, ঠিক আছে? হাবিব অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, সুমাইয়া স্যার অ্যান্সার করেছো, ফাইন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে সবাই, ওকে সবাই, ওকে ফাইন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ওকে।
ওকে ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, তাহলে এই কোশ্চেনটা শেষ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো ওকে, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, ব্যাংকিং এ আরটিজিএস এর পুনরূপ কি বলো তো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। ওকে ওকে ঠিক আছে, আমরা সবার একটু অ্যান্সারগুলো দেখবো ভালো মতো করে। ঠিক আছে ফাইন, ঠিক আছে। ওকে তাহলে দেখো, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো। ওকে স্যার, এটা কি কমার্সের ক্লাস? তাহলে আমি কি বুঝতে পারিনি? তাহলে আমি ইংরেজি প্র্যাকটিস করে থাকি। হ্যাঁ তুমি ভাই ইংরেজি প্র্যাকটিস করো অনেক, কারণ এইটা হচ্ছে আমাদের কমার্সের ক্লাস। আমাদের আজকে হচ্ছে কমার্সের একটা ক্লাস নিব। দেখো কি বলতেছে, বলছে দেখো ব্যাংকিং এ আরটিজিএস মানে কি? আরটিজিএস ওকে ফাইন, আরটিজিএস মানে কি বলতো? রিয়েল টাইম, বলতো কি রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট। এইটাকে মনে রাখবা। এই পুনরূপ, ব্যবসায়িক যে পুনরূপগুলো আছে, ওকে ব্যবসায়িক, ওকে ব্যবসায়িক যেই পুনরূপগুলো আছে, ওকে পুনরূপগুলো আছে, এইগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে এই নিয়মগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। রবিন ওয়ালাইকুম আসসালাম, কাইফ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা চালু হয়? বাংলাদেশে কত সালে সমবায় বিধিমালা চালু হয়? ওকে, বিধিমালা হচ্ছে এক জিনিস, আর হচ্ছে নীতিমালা হচ্ছে এক জিনিস। এখন দেখো ভাইয়া, নীতিমালা মানে কি? ওকে, নীতিমালা হচ্ছে দেখো মানতে হবে, মানতে হবে বা বা অমান্য করা যাবে না, একই কথা। যদি অমান্য করা যাবে না মানে এই জিনিসগুলো হচ্ছে নীতিমালা থাকে। আর বিধিমালা কি থাকে বলো তো? বিধিমালা থাকে হচ্ছে এই মানতে হবে, কি কি মানতে হবে, কি কি মানতে হবে ব্যাখ্যা থাকে, আচ্ছা কি কি অমান্য করা যাবে না সেই জিনিসগুলো থাকে। ঠিক আছে ওকে ফাইন। তাহলে দেখো সমবায় সমিতি করা হয়েছে একটা সময়ে, আর বিধিমালা করা হয়েছে কত বলো তো? সমবায় সমিতি বিধিমালা কত সালে? সমবায় সমিতি বিধিমালা হচ্ছে 2004 সালে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সমবায় বাংলাদেশে কত সালে বিধিমালা চালু হয়? 2004 সালে। ফাইন, সবাই অ্যান্সার করতে পারছো, সুমাইয়া, হাবিবা, চামেলি, কাইফ। ঠিক আছে ফাইন, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো শ্রম বিভাগ ও বিশেষায়নের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেন কে বলতো? কে বলতো? দেখো কি বলছে, শ্রম বিভাগ এবং বিশেষায়ন। শ্রম বিভাগ হবে এবং কি বলতো বিশেষায়ন হবে। এই জিনিসটার উপরে কে গুরুত্ব প্রদান করছে দেখো তো? অ্যারিস্টটল, ম্যাক্রোপোলো, থমাস মোর, নাকি হচ্ছে অ্যাডাম স্মিথ? এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই সবাই কিন্তু এটা আমাদের জানার কথা। ঠিক আছে, সবার এটা কিন্তু আমাদের জানার কথা। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। সবাই ওকে, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, দেখবো কার কাছে সঠিক হয়। তাহলে দেখো শ্রম বিভাগ আর হচ্ছে বিশেষায়ন, এই দুটোর উপরে কে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন? অ্যাডাম স্মিথ। ওকে অ্যাডাম স্মিথ, উনি কিন্তু সম্ভবত যতটুকু মনে হয় যে শিল্পের এই পরিবর্তন ফলে উনি নোবেল পুরস্কার পাইছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয় বলো তো? কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয় বলো সবাই? কোনটি অফ দ্য জব প্রশিক্ষণ নয়? এটা আমরা অনেকবার পড়ছি তাই না? এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। তাহলে এইটা যেহেতু অনেকবার পরীক্ষা আসছে, তাহলে অবশ্যই এই কোশ্চেন আমরা মনে রাখতে হবে। তাহলে অফ দ্য জব নয় কোনটি বলো তো? সেমিনার, কনফারেন্স, ডিপ্লোমা, ইন্টার্নশিপ? তাহলে রাইট আনসার বলো তো? রাইট আনসার হচ্ছে ইন্টার্নশিপ। আজকে তোমরা সবাই সবগুলো কোশ্চেন পারবা। দেখো আজকে কেউ যদি ধরো 50টার মধ্যে যদি ধরো 48টা কোশ্চেন পারো, ধরে রাখো সে আগামী যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা সেটা চান্স কনফার্ম, চান্স 100%। ওকে, চান্স 100%। ফাইন, বুঝতে পারছো? আজকে কোশ্চেন যদি কেউ যদি পেরে থাকো, তাহলে তারা চান্স একদম ইনশাল্লাহ আশা করা যায় 100%। কেন? কারণ দেখো আজকে ক্লাসটা এত সুন্দর করে নিব যেন তোমরা ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ারলি ক্যাচ করতে পারো। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার। তাহলে পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখো, শপ ম্যানেজমেন্ট এই গ্রন্থের রচনা করেন কি বলতো? শপ ম্যানেজমেন্ট। ওকে, ম্যানেজমেন্ট তত্ত্বের উপরে আলটিমেট সাধারণত দুজন ব্যক্তি সবচেয়ে বেশি ধারণা দিচ্ছে। একজন হচ্ছে কি বলতো? একজন হচ্ছে হেনরি ফেওয়েল, আরেকজন হচ্ছে FW টেলর। কিন্তু এর মধ্যে শপ ম্যানেজমেন্ট এই গ্রন্থটা রচনা করছে কি? রচনা করছে হচ্ছে কি FW টেইলর। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তা শপ ম্যানেজমেন্ট কে রচনা করছেন? শপ ম্যানেজমেন্ট রচনা করছেন হচ্ছে কি FW টেইলর। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 6 নং টাইপের কোশ্চেনগুলা অ্যান্সার করতে প্রবলেম হয় ভাইয়া, লাইক কোনটি নয় এরকম। কোনটি নয়, এই যেগুলো একটু মাথা রাখতে হবে। কোনটি নয় এই যেগুলো বুঝতে পারছো একটু মাথা রাখতে হবে, কারণ হচ্ছে এই এরকমই কিন্তু পরীক্ষা আসতে পারে। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেন দেখি বলছে, যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয়। যৌথ মূলধনী ব্যবসায় কি বলতো? জন্ম সনদ বলা। জন্ম সনদ কোনটি হবে বলো? দেখি কে কে অ্যান্সার করতে পারো, একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত। ঠিক আছে, যৌথ মূলধনী কারণে দেখো তো কোনটিকে জন্ম সনদ বলা হয় বলো সবাই দ্রুত। জন্ম সনদ বলা হয়, জন্ম সনদ। জন্ম সনদ এক জিনিস, ঠিক আছে। আবার ধরো মনে করো যে জীবন পাওয়া এক জিনিস। দেখো একটা হচ্ছে জন্ম সনদ, জন্ম সনদ, আরেকটা হচ্ছে জীবনকাল, জীবনকাল শুরু।
এই দুইটা কিন্তু আলাদা। দেখো তো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, সবাই একটু মনোযোগ দেখো, তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝাইতে পারবো। সবাই সবাই একটু আনসার করো সবাই, ওকে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, যদি বলে দেয় জন্ম সনদ, জন্ম সনদ মানে কি, যেদিন থেকে এটা জন্ম নিবন্ধন হয়, ঠিক আছে, তাহলে জন্ম নিবন্ধন কবে হয়? তাহলে জন্ম নিবন্ধন হয় নিবন্ধন পত্রের ক্ষেত্রে, ফাইন। তাহলে জন্ম সনদ কোনটা, সেটাকে বলা হচ্ছে নিবন্ধন পত্র, ওকে, নিবন্ধন পত্র। আর দেখো, যদি বলা হয় যে জীবনকাল শুরু, জীবনকাল শুরু মানে কি, কার্যারম্ভর অনুমতিপত্র। তাহলে কার্যারম্ভ শুরু বা কার্য শুরু অনুমতিপত্র, এইটা হচ্ছে আমাদের জীবনকাল শুরু। তাহলে দেখো, জীবনকাল শুরু বললে হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র, আর যদি জন্ম সনদ বলে তাহলে কি নিবন্ধন পত্র, ফাইন। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো, হ্যাঁ, আমরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য ডাবল ডাবল অ্যান্সার করবো, তাহলে মনে করো আমার কাছে অ্যান্সারটা ভালো মতো আসবে আর আমি পড়তে পারবো সবার অ্যান্সার, আমি কিন্তু পড়তে পারবো না, হ্যাঁ। সবাই একটু অ্যান্সার করো ভাই, এরা ক্লাসটা শেয়ার দেওয়া কে কে এখনো, সবাই একটু ক্লাসটা আমরা শেয়ার দিব, হ্যাঁ, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার দেবো, সবাই সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো। তোমাদের যারা যারা বন্ধু আছে, ফাঁকি ব্যাচ বন্ধু, তাদের একটু মেনশন দাও, ঠিক আছে, যারা ভালো বন্ধু আছে তাদেরও মেনশন দাও। দেখো, কপিরাইট কোন ধরনের সম্পদ বলো তো? নগদ, কৃত্রিম, চলিত নাকি অদৃশ্য, ফাইন। বলো সবাই, বলো সবাই, এই কোশ্চেন অ্যান্সার কি এবার সবাই বলো তো ভাইয়া, সবাই দেখি কার কার অ্যান্সার সঠিক, চলো। আচ্ছা, কপিরাইট। এখন কপিরাইট জিনিসটা কি, ধরো আমার একটা বই লেখা আছে, আমি আমি একটা বই লিখছি, ওকে, আমি একটা কি বই লিখছি ধরো তো, ইংলিশ কটেজ, ফাইন। ধরো আমি একটা বই লিখছি, বুঝো, আমার বইয়ের নাম কি, ইংলিশ কটেজ, ওকে। বাংলা স্যার লিখছে বাংলা কটেজ, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট স্যার যে ক্লাস নেয় সে লিখছে অ্যাকাউন্টিং কটেজ, ফাইন। এখন দেখো, আমি যে এই যে দেখো যে ইংলিশ কটেজ বইটা যে লিখছি, এখন এই বইয়ের মধ্যে আমি আমার মেধা খাটাইছি, আমি চেষ্টা করছি যে বইটা যেন যতটুকু সম্ভব শিক্ষার্থীদের জন্য বেস্ট একটা সাপোর্ট হয়, তবে সব কিছু তৈরিও করলাম, কিন্তু এই বইটা বাজারে ছাড়ার পরেই কিছু দুষ্কৃতিকারী কি করলো, ভাবলো যে না বইটা আমরা কপি করে ফেলি বা পাইরেসি করে ফেলি। ওরা কি করলো, এই বইটা কপি করে ফেললো, কি করে ফেললো, কপি করে ফেললো, ফাইন। এখন দেখো, আমি যত মামলা করি যা করি তাই করি না কেন, কেননা দেখো একই লেখায় একই মাইন অনেকে আসতে পারে আর কপি করতে পারে, স্বাভাবিক, ঠিক আছে, কোনো মামলা কিন্তু হবে না। কিন্তু যখনই আমি কপিরাইটটা করে ফেলবো একটা বইয়ের উপরে বা গ্রন্থ সত্যের উপর, তখন কিন্তু দেখো আমার বইটাকে কপি করতে পারবে না, কপি করলে তার বিরুদ্ধে মামলা হবে। এখন কথা হচ্ছে দেখো, এই যে দেখো কপিরাইট করার ফলে আমি আমার সম্পদটাকে সেফ রাখতে পারতেছি, গ্রন্থ সত্য, বই, পুস্তিকা, এইগুলো ক্ষেত্রে কি হয়, কপিরাইট করা হয়। আর এইটা হচ্ছে অদৃশ্য সম্পদ, এটা কোনো দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তবুও কি এটা আমাদের নিজেদের জন্য কি এইটা বড় ধরনের একটা কি সম্পদ হিসেবে কাজ করে, ফাইন। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে দেখো কি বলছে। সমবায়ের সাফল্যের ভিত্তি কি বলতো? সমবায়ের সাফল্যের ভিত্তি কি বলতো? সমবায়ের সাফল্য, সমবায় মানে কি বলতো? সমবায় মানে কি বলতো? একই আয়ের যে সকল মানুষগুলো রয়েছে, তারা যখন নিজেদের মধ্যে একটা ব্যবসায় তৈরি করে, ব্যবসায় বাণিজ্য শুরু করে বা ব্যবসায় প্রশাসন করে, ব্যবসায় সম্প্রসারণ করে, সেগুলো কি বলা হয় বলতো? সমবায় প্রতিষ্ঠান। সমবায় সাফল্য কি বলতো? একতা, সাম্য, নিকটনের বন্ধুত্ব। তাহলে আলটিমেট আইডিয়া কি বলতো? সাম্য। প্রত্যেকের মধ্যে কি সাম্যতা রয়েছে, ঠিক আছে। তাহলে সাম্যের কারণে কি বলতো, এই ব্যবসায় প্রতিষ্ঠান বা সমবায়টা কি সফলতা পায়। আর এটা আলটিমেটলি কোথা থেকে শুরু হয়েছে? ব্রিটেন বা লন্ডন থেকে। দেখো, ফাইন। আর এইটার উপবিধি কত? 2004। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা কোন নীতির সমর্থন? দেখো তো, নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা। দেখো, নিরপেক্ষ আচরণ মানে কি? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো দ্রুত ভাইরা, প্লিজ সবাই একটু ফাস্ট ফাস্ট আমরা অ্যান্সার করবো, ঠিক আছে, ওকে। দেখি, ফাইন। দেখো কি বলছে, নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনা কোন নীতির সমর্থক? এখন দেখো, নিরপেক্ষ আচরণ মানে কি? মানে ধরো তুমি যার সাথে যে কাজই করো না কেন, নিরপেক্ষতা থাকবে। ধরো মনে করো তোমার সুপারভাইজারের সাথে তুমি কিরকম আচরণ করবা বা কার সাথে কিরকম আচরণ করবা, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি সবার সাথে সমানভাবে কথা বলবা, এইটাকে বলা হয় নিরপেক্ষ। কাউকে সে বেশি বায়াস দিচ্ছে না, কাউকে কম দিচ্ছে না। তাহলে আলটিমেট রাইট আছে বলতো, ওকে, রাইট আছে বলতো, রাইট আছে সাম্য। সাম্যের নীতি অনুযায়ী কি ভাই? সাম্যের নীতি অনুযায়ী হচ্ছে আলটিমেটলি নিরপেক্ষতার আচরণ ব্যবস্থা মানে কি প্রকাশ পায়। আমার প্রচণ্ড ঘুম আসতেছে, আমি মনে করে যে বাসা থেকে বেরোইছি গতকালকে, আসছি রাত প্রায় 10টার দিকে, আবার সকালে আবার ঘুম টুম দিয়ে আবার অফিস টফিস করে আসছি, মানে একদমই বাজে একটা অবস্থা, ঠিক আছে, ভয়ানক একটা অবস্থা পার করতে। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমার প্রচণ্ড ঘুম আসতেছে, তোমাদের কি আর ঘুম টুম আসতেছে? তোমাদের সামনে পরীক্ষা, হ্যাঁ, তোমরা ঘুমাবে না, হ্যাঁ, তোমরা পড়ালেখা করো। কোভিড-19 পরিবেশ কোন উপাদানের ফসল বলতো? প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। আলটিমেটলি দেখো, কোভিড-19 হচ্ছে এমন একটা, মানে কোভিড-19 হচ্ছে এমনভাবে উৎপাদন হয়েছে বা এমনভাবে ছড়াইছে যেটা আলটিমেটলি প্রাকৃতিক, এটা আলটিমেটলি কোনো মানুষ দ্বারা সৃষ্টি হয় না। রাইট আছে বলতো? প্রাকৃতিক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফাইন। সবাই একটু অ্যান্সার করো, সবাই
সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। রাইট আছে কি বলো তো? প্রাকৃতিক। ওকে, কাইফ হাসান ক্লাসে আসো। কাইফ হোসেন, হাইবাদুল কুবরা, রবিন হোসেন, সুমায়া সারা, এফ এস ফাইজা, শুভঙ্কর রয়। ওকে রবিন। ওকে ওকে, আমার কাকা হচ্ছে স্ট্রোক করছে রে ভাই, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আগেও দুই তিনবার স্ট্রোক করছে, তখন আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু এবার আর বাঁচায় রাখতে পারেনি। ওকে ঠিক আছে, নূরে অ্যান্সার করেছো। আমারও অফিসের পর অনেক ঘুম আসে। হ্যাঁ ভাই, আসলে অফিস করার পর আসলে আর মানসিকতায় ক্লাস তার মুড থাকে না। তবুও নিজেদের প্রতিষ্ঠান সবাই ভাগ্য করে প্রতিষ্ঠান দিছি, চালাইতেছি, তোমাদের জন্য চলতেছে প্রতিষ্ঠান এখনো। সো তোমাদের সাপোর্ট না দিলে কাজে দিও বলো? ঠিক আছে, দায়িত্ব যখন কাঁধে থাকে তখন টায়ার্ডনেস ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, যখন দায়িত্বটা যখন নিজের কাঁধে থেকে যায় তখন আসলে আলটিমেটলি ভাই ওই টায়ার্ডনেস তো সারা জীবনই আছে। আমি এখন যদি ধরো দুপুরে ঘুমিয়ে উঠতাম, এখন শুয়ে থাকতাম বিছানায়, তাও ওই টায়ার্ডই কাজ করতো। আমি যেমন ক্লাস নিতেছি তাও টায়ার্ডই কাজ করছে। আসলে দায়িত্বের জায়গা থেকে কোনো ছুটতে পারি না। ধরো খুব বড়সড় সমস্যা না হলে তো দেখো আমাদের প্ল্যাটফর্মে ক্লাস কখনো বন্ধ হয় না, আমরা চেষ্টা করি সবসময় ক্লাস নেওয়ার জন্য। দেখো পাবলিক লিমিটেড কোম্পানি নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন কি বলতো? পাবলিক লিমিটেড কোম্পানি, দেখো পাবলিক লিমিটেড কোম্পানির নির্বাহী ক্ষমতা, নির্বাহী ক্ষমতা মানে কি দেখো তো? প্রতিষ্ঠান নির্বাহ করতে গিয়ে বা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে, যত ক্ষমতা প্রয়োগ করতে তারা কারা করতে পারে বলতো? ব্যবস্থাপনা পরিচালক। কারা? ব্যবস্থাপনা পরিচালকরা কি করতে পারে বলতো? নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নির্বাহী ক্ষমতা। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, সবার অ্যান্সারটা আমি একটু দেখবো কে কে অ্যান্সার করতে পারতেছো। দেরি করো না ভাইরা প্লিজ। হ্যাঁ, আমরা 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিব, তোমরা বাসায় গিয়ে পরে ঘুম দিও। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু ফার্স্ট ক্লাস নিব, ক্লাস শেষ হওয়ার পরে কি তোমরা ঘুম দিও, সমস্যা নেই। তোমরাও দিবা ঘুম, আমিও দিব ঘুম। দাও, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, একাধিক উদ্দেশ্যে কোন ধরনের সমিতি গঠন করে? একাধিক উদ্দেশ্য মানে কি বলতো ভাই? ধরো মনে করো যে ধরো অনেকজন ক্রেতা মিলে একটা ব্যবসা চালু করছে। ধরো অনেকজন ক্রেতা, ওকে, অনেকজন ক্রেতা মিলে হচ্ছে ক্রেতা সমবায় সমিতি করছে, ক্রেতা সমবায় করছে। ওকে, ক্রেতা সমবায়। আবার ধরো বিক্রেতারা মিলে কি তৈরি করছে? বিক্রেতারা মিলে তৈরি করছে বিক্রেতা সমবায়। ওকে, ধরো বিক্রেতা সমবায়। ওকে, সমবায়। ফাইন, এইভাবে ধরো এই দুইটা মিলে যখন একটা সমবায় সমিতি করবে, সেটাকে বলা হয় কি বলতো? সেটাকে বলা হচ্ছে বহুমুখী, বহুমুখী সমবায়। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে বহুমুখী সমবায়। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু অ্যান্সার করো সবাই। রাসেল অ্যান্সার করতেছো, সুমাই অ্যান্সার করতেছো, হাবিবা, ফারিয়া। আচ্ছা, আর হচ্ছে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, আমাদের কিন্তু কোর্স ফি অনেক কম। দেখো, আমরা সেকেন্ড টাইমের জন্য যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিবা মানে নিতে চাচ্ছ, আমরা কোর্স ফি রাখছি কত মনে তো? আমরা কোর্স ফি রাখছি মাত্র 2500 টাকা। এই 2500 টাকার মধ্যে দেখো 200টা ক্লাস, 200টা লাইভ ক্লাস, 200 ক্লাস, 200 এক্সাম, 10 প্লাস কোশ্চেন ব্যাংক সলভ। ওকে, আর বেশি অনেকগুলো ক্লাস আমরা যে সলভ ক্লাসগুলো নিব, সলভ ক্লাসগুলো হবে জুমে সলভ ক্লাস হবে। ঠিক আছে, ওকে ফাইন। আর হচ্ছে এই যে এক্সামগুলো, এই সবগুলো এক্সাম তোমাকে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। দেখো এই সবগুলো এখন এই 25 টাকার মধ্যে তোমরা কী পাবা? এক্সেট বুক পাবা। ওকে, এক্সেট বুক পাবা। আর দেখো, কেউ যদি বই না নিতে চাও, যে বই নিবো না, বই যদি না নাও তাহলে হচ্ছে 1399 টাকা। এর মধ্যে পাবা জাস্ট একটা হচ্ছে কোশ্চেন ব্যাংক পাবা। ঠিক আছে, এছাড়াও আরও আছে। এছাড়া ধরো মনে করো আমাদের 60 to 75 লেকচার শিট। তো তোমরা যদি কেউ যদি ভর্তি হইতে চাও, তোমরা যদি কেউ যদি আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে দেখতে পারো 2500 টাকা আমরা বই দিয়ে দিব, 200টা ক্লাস, 200টা এক্সাম, 10টা মানে বিশ্ববিদ্যালয় কোশ্চেন সলভ করাবো। পাশাপাশি হচ্ছে কি সলভ ক্লাসগুলো জুমে নেওয়া হবে, 60 থেকে 65টা লেকচার শিট। আর যারা বই নিতে চাও না, জাস্ট কোর্সে ভর্তি দিতে চাও, তাদের জন্য হচ্ছে 1399 টাকা শুধুমাত্র তোমরা একটা কোশ্চেন ব্যাংক ফ্রিতে পাবা। যদি কেউ ভর্তি হতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? আচ্ছা, এইটাই দেখো, যমুনা সার কারখানা। দেখো কি বলছে? ওকে, যমুনা সার কারখানা কি বলছে দেখো তো? যমুনা সার কারখানা কোন সংস্থার অধীনে? দেখো যমুনা সার কারখানা, এখন দেখো সার কারখানাগুলো সাধারণত আলটিমেটলি বিসিআইসি অধীনে। বিসিআইসি মানে কি বলতো? বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। ফাইন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা, আমরা একদমই দেরি করবো না। ঠিক আছে সবাই? ঠিক আছে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লাসটি একটু শেয়ার দিয়ে সবাই। দেখো পরবর্তী কোশ্চেন যাই। দেখো কি বলছে? সাপটায় সর্বশেষ রাষ্ট্র কোনটি বলতো? সাপটায় সর্বশেষ রাষ্ট্র কোনটি বলতো? সাপটায় সর্বশেষ রাষ্ট্র হচ্ছে কোনটি বলতো? মালদ্বীপ, নেপাল, ভুটান নাকি আফগানিস্তান? তাহলে রাইট অ্যান্সার বলতো? সাপটায় সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। কি ভাইয়া? আনসার হচ্ছে আফগানিস্তান। সবাই
সবাই আমরা একটু অ্যান্সার করবো, যারা যারা এখন অ্যান্সারটা করতে পারি না, ধরো এখন অ্যান্সার করতে পারি না বা করবো, অ্যান্সারটা একটু দ্রুত করে ফেলি, হ্যাঁ ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলো সবাই। আমি একটু দেখবো কার কার অ্যান্সার হচ্ছে। দেখো তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আফগানিস্তান। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো সরকারের কোন মন্ত্রণালয় বলতো? অর্থ, শিল্প, বাণিজ্য নাকি পররাষ্ট্র? বলো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা। আসলেই অনেকে ক্লাস করতেছো কিন্তু অনেকে কমেন্ট করতেছো না, কারণ কি ভাই বলো তো? তোমরা কেন কমেন্ট করতেছো না বলো? তোমরা কি আমাদের সাথে রাগ করছো বলো? কেউ কেউ কি আসে মন যে ভাই রাগ করছি? বলো, রাগ করলে বলতে পারো যে ভাই রাগ করছি। দেখো আলটিমেটলি দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো মানে কি? দেখো আমদানি রপ্তানির মধ্যে পার্থক্য কি? আমদানি হচ্ছে ধরো আমরা যদি বাইরের দেশ থেকে যদি কোনো প্রোডাক্ট যদি আমরা ক্রয় করি সেটা হচ্ছে আমদানি। আর যখন আমরা কোনো একটা প্রোডাক্ট যখন আমাদের দেশ থেকে যখন কি বাইরের দেশে পাঠাবো, তখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা কি সবচেয়ে বর্তমান মানুষের সবচেয়ে বেশি টাকা আয় করে, দেশে বাইরে প্রোডাক্ট পাঠায়, এর বিনিয়োগে সে টাকা নিয়ে আসে। তাহলে রাইট আছে বলতো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাণিজ্য মন্ত্রণালয় কি বলতো? রপ্তানি উন্নয়ন ব্যুরো রয়েছে। ফাইন, ওকে। আচ্ছা, ফরিহাদ আহমেদ কি আছে? মাসফি, রাগ করছি। মাসফি আবার রাগ করছো, কেন রাগ করছো বলো? তোমার আবার রাগ করতে গিয়ে বললো। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, বিশ্বের কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেস চালু করে? ফাইন, ই বিজনেস মানে কি বলতো? ইলেকট্রনিক বিজনেস। ইলেকট্রনিক বিজনেস কিরকম? এই যে দেখো তোমরা যে আলটিমেটলি এই যে আমাদের কাছে পড়তেছো, এটা হচ্ছে অ্যাডটেক প্ল্যাটফর্ম। ওকে, অ্যাডটেক প্ল্যাটফর্ম, অ্যাডটেক মানে কি বলতো? টেকনোলজির মাধ্যমে যখন আমরা এডুকেশনটা বিল্ড আপ করি বা এডুকেশনটা যখন ছড়া দিই, সেটাকে বলা হয় অ্যাডটেক প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই এডুকেশনের এই সাইডটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বিজনেস না, যদিও এটা হচ্ছে অ্যাডটেক প্ল্যাটফর্ম। সবচেয়ে বড় সর্বপ্রথম ই বিজনেস চালু করে কে বলতো? Amazon.com। ওকে ফাইন, Amazon.com হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। উম্মে সালমা অ্যান্সার করতেছো, হাবিবাদুল কুবরা জুই, শুভঙ্কর রয়, ফারিয়া ইসলাম, সুমায়া সারা, রাসেল আলম, কাইফ হোসাইন, ফারিয়া ইসলাম, হাবিবা। ঠিক আছে ফাইন, রাসেল, সবাই অ্যান্সার করতেছে, খুব সুন্দর। আলিবাবা হবে না? ওকে ফাইন। তারপরে দেখো সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা কোনটি বলো তো? সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত। দেখো ই কমার্স, ই কমার্স দেখো ইলেকট্রনিক ভাবে কি কমার্সের যে সাইটগুলো আছে সেগুলো কাজ করে। ই মার্কেটিং শুধুমাত্র ইলেকট্রনিক ভাবে বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কি পণ্যগুলো ইয়ে করে। ই ব্যবসায়, পুরো ব্যবসায় খাতকে একসাথে নিয়েছে। শুধুমাত্র ই রিটেইলিং এটা হচ্ছে শুধুমাত্র ভোক্তাদের সাথে কাজ করে, মানে ভোক্তা নিয়ে কাজ করে ই রিটেইলিং। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই আমরা একটু অ্যান্সার করবো দ্রুত। দেখো কত সালে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর হয় বলো তো ভাইয়া? কত সালে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর হয়? সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, কত সালে পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর হয় সবাই? আচ্ছা আলটিমেটলি দেখো পরিবেশ সংরক্ষণ আইন এটা হচ্ছে প্রিভিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসাটা কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি যে বছর পরীক্ষা দিই সে বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। এটা রাইট আছে বলতো 1995 সালে। তাহলে পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর হয় কবে ভাইয়া? 1995 সালে। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবার অ্যান্সার আমি একটু দেখবো সবাই, দ্রুত দ্রুত। ঠিক আছে, ওকে। ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। চলো পরবর্তী কোশ্চেনটা যে দেখি বলছে। দেখো স্পিরিট দি ক্রপস। ওকে, এটা একটি কি বলতো? একটি ইংরেজি শব্দ, রোমান শব্দ, গ্রিক শব্দ না ফার্সি শব্দ? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়। আমি একটু সবাই দেখবো, সবার থেকে দেখো তো ভাইয়া কি অ্যান্সার হতে বলো সবাই। দেখো স্পিরিট দি ক্রপস এটা আলটিমেটলি কি বলতো? এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? এটা হচ্ছে ফার্সি শব্দ, ইংরেজিও না, রোমানও না, গ্রিকও না। এই যে দেখো আজকে যে প্রশ্নগুলো পড়াইতেছি সবগুলো প্রশ্ন তোমাদের পারা, কিন্তু যখন আমি যখন আরেকবার পড়া দিব, যখন আমার সাথে যখন আরেকবার পড়বা, তখন জিনিসটা আরেকবার আন্ডারস্ট্যান্ডিং হবে বা আরেকবার রিমেম্বার হবে, আরেকবার মনে করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে আরেকবার মনে করলাম। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, ইউটোপিয়া। ইউটোপিয়া, ওকে, ইউটোপিয়া নামক গ্রন্থ কার লেখা? ইউটোপিয়া নামক, এটা আমরা সবাই জানি না কি? লুকা দি প্যাসিওলি। এ তো হচ্ছে কি, এতে লিখছে অ্যাকাউন্টিং বইয়ের লিখছে। ওকে ফাইন, আল ফারাবি না, এ না, প্লেটো না, এও না, তাহলে কি থমাস মুর। তাহলে আলটিমেটলি ইউটোপিয়া নামক গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে কি বলতো ভাইয়া? থমাস মুর। ফাইন, সবাই আমরা একটু অ্যান্সার করবো, ক্লাস একটু সবাই একটু অ্যাক্টিভ থাকবো। ঠিক আছে, ন্যাশনাল আগে আর কোনো ম্যারাথন ক্লাস হবে না, এইটাই ম্যারাথন ক্লাস, লাস্ট ম্যারাথন ক্লাস। ফাইন, মানে প্রত্যেকটা সাবজেক্টের আর কি একটা করে ক্লাস হবে। দেখো ব্যবস্থাপনার কলা কি নির্দেশ করে বলো তো? ব্যবস্থাপনার কলা কি নির্দেশ করে সবাই? ব্যবস্থাপনার কলা কি নির্দেশ করে? দেখো ব্যবস্থাপনা কলা, এখন দেখো ব্যবস্থাপনা কলা কৌশল,
ব্যবস্থাপনা ফলাংশ কীরকম, এটা কীভাবে চলবে, কীভাবে চালাইতে হবে, কীভাবে চালাইলে এইটা থেকে একটা আউটকাম পাওয়া যাবে, এই জিনিসগুলো কী বলে বলো তো? প্রয়োগের ক্ষমতা। প্রয়োগ করার ফলে যে দক্ষতা প্রকাশ পাবে বা এই প্রয়োগ করার ফলে যেই ফলাফলটা পাওয়া যাবে এটা বলে কি প্রায়োগিক ক্ষমতা। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, আমার যে কী যে ঘুমে ধরছে আজকে, ভয়ানক অবস্থা। ঠিক আছে, আসলে আলটিমেটলি দেখা যায় জব করে অফিসটা শেষ করে এত টাইমে আসাটা খুব টাফ। ঠিক আছে, যাই হোক, তোমরা যারা এইখানে মনে হয় সারা মনে হয় অফিস করো, তো যারা আসলে আলটিমেটলি জব করে আসে তারা আসলেই তারা দেখা যায় খুব প্রেশার হয়ে যায়, খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। চলো দেখি। তোমরা আবার ভাইবো না স্যার মনে হয় ঘুমায় ঘুমায় ক্লাস নিতেছে, ভুটুট খাইতেছে। ঠিক আছে, একটা কথা আছে না, যাতে মাতাল তাহলে ঠিক। ঠিক আছে, টিচারদের ধরো অনেক ঘুম চোখে, ধরো আমি এরকম দেখছি যখন আমি আইকন ক্লাসে বা বড় বড় কোচিংয়ে ক্লাস কন্টিনিউ করতাম, তো দেখা যায় যে এরকম দেখছি ধরো কোনো স্যাররা ধরো 4-5টা ক্লাস নিয়ে, ধরো একদিন 3-4টা ক্লাস নিয়ে 2 ঘন্টা করে, ভাই পাগল হয়ে যেত। ওই সময় স্টুডেন্ট শেষ ব্যাচে, তো সে ঘুমাইতেছে এরকম করে, সে ঘুমাইতেছে এরকম করে, স্টুডেন্ট আসছে, স্যার এটা পারি না, আচ্ছা দি, এই ধরো চোখ মেলতে পারতো না, ওই যে ওইটা উত্তর হবে, স্যার কেমনে, সে চোখ বন্ধ করে ব্যাখ্যা দিয়ে দিত। ঠিক আছে, তো টিচাররা হচ্ছে অন কাইন্ড অফ এরকম টাইপের, যে আলটিমেটলি তারা দেখা যায় যে তাদের ঘুম চাই, কিন্তু ও সে একবার দেখে বলতে পারে যে উত্তর কোনটা হবে। ঠিক আছে, যাই হোক, দেখা যায় প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, সাইন্টিফিক বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বললেই কি বলতো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বললেই কি এফডব্লিউ টেলর, শেষ, আর কিছু দেখা দরকার নেই। সাইন্টিফিক ম্যানেজমেন্ট আসে মানে হচ্ছে কি এফডব্লিউ টেলর, শেষ। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মাহিম, ওয়ালাইকুম আসসালাম। স্যার কই? স্যার আমি তো বাসায় ক্লাস নিচ্ছি, তুমি ক্লাস করো স্যার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনে চলে যায়। চলো দেখো কি বলছে, দেখো একার্থক পরিকল্পনার উপাদান হলো। একার্থক পরিকল্পনা কিভাবে বলতো? যে পরিকল্পনাটা কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়, সেটা কেমন হতে পারে? ধরো মনে করো যে ধরো আজকে ধরো বাংলাদেশে কোনো এমন একটা ঘটনা ঘটলো যেটা কি আসলে আলটিমেটলি ঘটনা ঘটার কথা ছিল না। ধরো বাংলাদেশ ব্যাংক থেকে, ধরো বাংলাদেশ ব্যাংক থেকে ধরো ধরো সাপোজ ধরো 100 কোটি টাকা চুরি হয়ে গেছে, 1000 কোটি টাকা ধরো কেউ চুরি করছে। এই ধরো এইটার জন্য যে তদন্ত কমিটি তৈরি করা হবে, সেটা হচ্ছে একটা একার্থক পরিকল্পনা। আবার ধরো মনে করো যে আগামীকাল হচ্ছে 21শে ফেব্রুয়ারি, কারণ আগামীকাল যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাহলে 21শে ফেব্রুয়ারিতে কী করতে হবে বলো তো? তাহলে অবশ্যই একটা কর্মসূচি করতে হবে। যে কর্মসূচির মাধ্যমে কি ধরো আমরা একটা কাজ করবো, যে আমরা ধরো সাভার একটা নির্দিষ্ট জায়গা থেকে আমরা স্মৃতিসৌধ পর্যন্ত যাবো। যদি স্মৃতিসৌধে ফুল দেয় না 21 ফেব্রুয়ারিতে, শহীদ মিনারে দেয়, যাক যেখানে একটা দিন আমরা কী করলাম, শহীদ মিনারে স্মৃতিসৌধ ফুল দিলাম। তাহলে এই কর্মসূচিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একার্থক পরিকল্পনা। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 25 নম্বর। ঠিক আছে, ওকে। আমাদের এক টিচার ক্লাসে ঘুমাইতো, কিন্তু ওনার চোখ সব জায়গায় থাকতো। হ্যাঁ, টিচাররা ঘুমায় না। ঠিক আছে, আসলে শোনো, 2টা শব্দ মনে রাখবা সবসময়, 2টা শব্দ তোমাদের শেখায় দিয়ে আজকে দেখো, 2টা শব্দ, একটা হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতা, আর হচ্ছে যোগ্যতা। যোগ্যতা, 2টা শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তোমরা ভাবতে পারো যে ভাই অভিজ্ঞতা যোগ্যতা তো একই হয়, কিন্তু না রে ভাই, অভিজ্ঞতার যোগ্যতা অনেক আলাদা। যেমন ধরো আমি 2019 সাল থেকে স্টুডেন্ট পড়াই, 2019 সাল থেকে পড়াই, 2019 সাল থেকে বর্তমানে 2026, তাহলে দেখো 19 থেকে 26, তার মানে অলমোস্ট 7 ইয়ার, অলমোস্ট 7 ইয়ার্স। দেখো আমি অলমোস্ট 7 ইয়ার্স শিক্ষার্থীদের পড়াই। আমার হাত ধরে প্রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত প্রায় 200 থেকে 250 শিক্ষার্থী চান্স পাইছে, 200 থেকে 250 শিক্ষার্থী জাস্ট আমার মাধ্যমে চান্স পাইছে। আমার মাধ্যমে মানে কি, আমি পড়াইছি, গাইড করছি, আমি ইনশাল্লাহ চান্স পাইছি, গেলে একটা অপশন। এখন দেখো এই যে দেখো 7 বছরে দেখো আমি আলটিমেটলি দেখো অনেক স্টুডেন্ট পড়াইছি, আমার অভিজ্ঞতা কত? 7 বছর। যোগ্যতা কি দেখো, আমার থেকেও কম বয়সী একটা ছেলে, ধরো আমি 7 বছর পড়াইছি, কেউ 2 বছর পড়াইছে, 2 বছর পরে 500 স্টুডেন্ট জাহাঙ্গীরনগর চান্স পাইছে, 500 জনকে জাহাঙ্গীরনগর চান্স পাইছে। এইটা হচ্ছে যোগ্যতা। ঠিক আছে, দেখো আলটিমেটলি বছর দিয়ে কাউন্ট করলে সেটাকে বলা হয় অভিজ্ঞতা, আর বয়সের থেকেও খুব দ্রুত কোনো একটা কাজকে করে দেখো সেটা হচ্ছে যোগ্যতা। ওয়ান কাইন্ড অফ ইফিসিয়েন্সি আর হচ্ছে ইফেক্টিভনেস, যেমন পার্থক্য, ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেসের মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে অভিজ্ঞতা আর যোগ্যতার পার্থক্য। বছরের সাথে সাথে অভিজ্ঞতা হয়, কিন্তু বছরের সাথে সাথে কারোর যোগ্যতা হয় না। বয়স বাড়লেই যে মানুষের মনে করে যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের কি হয়, অভিজ্ঞ বলতেছে যে হ্যাঁ ভাই সে এত বছর ধরে অভিজ্ঞতা আছে, কিন্তু অনেক মানুষ আছে যে অভিজ্ঞতা কম কিন্তু যোগ্যতা বেশি। আলটিমেটলি আমাদের বাংলাদেশের ওয়েদারে জাজ করা হচ্ছে অভিজ্ঞতা দিয়ে, যোগ্যতা দিয়ে জাজ করা হয় না। কিন্তু যদি যোগ্যতা দিয়ে জাজ করা হইতো, তাহলে আলটিমেটলি দেশের অনেকগুলো জায়গায় ভালো ভালো কিছু মানুষ পাওয়া যেত, যারা হয়তো অনেক বেশি কিছু পারে না, বা অনেক বেশি কিছু অনেক বেশি কিছু অভিজ্ঞতা নাই, কিন্তু তারা আলটিমেটলি যোগ্য মানুষ। বুঝতে পারছো?
যদি এগুলো নিয়ে কথা বলা ঠিক না, তবু বলে ফেললাম আর কি, কারণ সবাই খুব বেশি জ্ঞানী। তো দেখো, ভবিষ্যৎমুখিতা কিসের বৈশিষ্ট্য বলো তো ভাইয়া? ভবিষ্যৎমুখিতা মানে কি? দেখো, ভবিষ্যৎমুখিতা হচ্ছে, দেখো ধরো এইটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্তমান। এই যে বর্তমান থেকে আমরা তাকে আছি ভবিষ্যতের দিকে। ভবিষ্যৎ আমরা ভাবতেছি যে আলটিমেটলি ভবিষ্যৎ কি হবে। তাহলে তাহলে দেখো, বর্তমান থেকে আমরা ভবিষ্যতের দিকে যাওয়ার জন্য যেই চিন্তা ভাবনা করি, সেটাই কি বলতো, সেটাকে বলা হয়েছে আলটিমেটলি কি, পরিকল্পনা। ঠিক আছে? ধরো মনে করো আমি এখন, ধরো মনে করো যে ধরো 10 টাকা ইনকাম করি, আমি কালকে অবশ্যই ট্রাই করবো কি বলতো, 100 টাকা ইনকাম করার জন্য। এই যে দেখো, 10 টাকা ইনকাম করি, আমি একশো টাকা ইনকাম করতে চাই। তাহলে এই যে দেখো, আমার ইন ফিউচারে করার একটা প্ল্যান আছে, এইটা হচ্ছে কি ভবিষ্যৎমুখিতা, আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তাহলে এইটা হচ্ছে কি ভবিষ্যৎমুখিতা, তাহলে কি পরিকল্পনারই একটা অংশ। ফাইন। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণই হলো কি পরিকল্পনা। উক্তিকার নিউম্যান, ফ্র্যাঙ্কলিন, এফ ডব্লিউ টেইলর, হেনরি ফেওয়েল, নাকি হচ্ছে টেরেবাথা? ভাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ঠিক আছে, আমরা একটু সবাই একটু কমেন্টটা দেখবো। ফাইন, ওকে। ঠিক আছে, তাহলে আলটিমেট দেখো, ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত যদি নেওয়া হয়। ধরো মনে করো যে আজকে হচ্ছে কত তারিখ, ধরো আজকে হচ্ছে 18 তারিখ, আমি 19 তারিখে কি কি করবো, এটা যদি আমি যদি ভেবে রাখি, তাহলে এইটা হচ্ছে কি আলটিমেটলি আমার কি পরিকল্পনা। তাহলে দেখো, এইটা কে বলছে, এটা বলছে নিউম্যান, একজন ব্যক্তির নাম, সে হচ্ছে কি নিউম্যান। এ বলছে কি আলটিমেটলি আমি আগামীকাল কি করব সেটা যে আজকে ভেবে রাখি, সেটা হচ্ছে পরিকল্পনা। ওকে, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেন দেখা কি বলছে, ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানে কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে বলতো? বলো সবাই একটু আনসার করো, সবাই। দেখো কি বলছে, দেখো ব্যবস্থাপনা কোন কাজটি প্রতিষ্ঠানের মতানৈক্য মানে কি, মতের ঐক্য। মতানৈক্য মানে কি, মানে মতের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিরকম। এখন ধরো, ধরো এইখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, তিনটা গ্রুপ এ বি সি, তিনটা গ্রুপের মধ্যে কি সংযোগ তৈরি করে কিসের মাধ্যমে বলতো, সংগঠনের মাধ্যমে। আর এই সংগঠন করলেই কি হয়, ধরো কাজগুলো ভাগ করে দেওয়া হয়, আর সবার মধ্যে কি মতের ঐক্যতা কি দূর হয়ে যায়, আলটিমেটলি এইখানে এটা করলো, এইখানে এটা হলো, এগুলো কি চেঞ্জ হয়ে যায়। তাহলে রাইট আনসার কি ভাই বলতো? রাইট আনসার হচ্ছে আমাদের সংগঠন। তো তাহলে আমরা চলো পরবর্তী কোশ্চেনটা চলে যাই। দেখো কি বলছে, দেখো আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য কর্মী বাছাই করা কি বলে বলতো? আবেদনকারী প্রার্থী, ধরো মনে করো যে ধরো এবি কোম্পানি, ওকে এবি কোম্পানি, ধরো এই এবি কোম্পানিকে ধরো সিবি দিছি, ওকে সিবি দিছি ধরো 500। এই 500টা সিবির মধ্যে ধরো আমি বাছাই করলাম 50টা। এই যে বাছাই করলাম 50টা, এটাই কি বলা বলতো? এইটাই বলা হচ্ছে ভাই কর্মী নির্বাচন। এটাই কি বলা হয়? কর্মী নির্বাচন। ধরো এতগুলো সিবি আসছে, আমরা কি করলাম, এই বাছাই করে দেখলাম যে না, আলটিমেটলি আমরা কয়টা নির্বাচন করবো, সর্বোচ্চ 50 জনকে নির্বাচন করবো। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মী নির্বাচন। পরে দেখো কি বলছে, কর্মী নির্বাচনের পূর্বের স্তর কি। তাহলে আমরা জানি কর্মী নির্বাচন পূর্বের স্তর কি বলতো, কর্মী সংগ্রহ। তাহলে দেখো, ধরো এবি কোম্পানি ধরো প্রথমে কি করলো, সার্কুলার দিল, সার্কুলার দিল, কতজন লোক আবেদন করলো, 500 জন আসলো। এতে আমরা বাছাই করলাম কতজন, 50 জন। এই 50 জন হচ্ছে নির্বাচন, নির্বাচন। আর হচ্ছে কর্মী সংগ্রহ হচ্ছে কি, এই সংগ্রহ হচ্ছে কয়জন, এই কয়জন বলতো? সবাই একটু আনসার, সবাই ওকে, সবাই একটু আনসার করো, সবাই সবাই একটু দ্রুত আনসার করো। রাইট আনসার বলতো কর্মী সংগ্রহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলে আসছি, কারেন্ট চলে আসছে। ও মানে কারেন্ট চলে গেছিল মাঝখানে না? আমাদের এইখানে তো কারেন্টে যথেষ্ট ঝামেলা করে রে, রাত বিরাত কারেন্ট থাকে না। গতকালকে ঘুমাইছি, কারেন্ট ছিল না। যদি আমাদের বাসায় আইপিএস আছে বলে সমস্যা হয় না, আইপিএস থাকার জন্য দেখা যায় যে খুব ইজিলি দেখা যায় আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সবাই সবাই একটু কনফার্ম করো, কত 9 হ্যাঁ ওকে ঠিক আছে। দেখো আমাদের প্রতিনিয়ত স্টুডেন্ট ভর্তি হচ্ছে, বুঝতে পারছো? আমাদের আজকে অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। সেকেন্ড টাইম ঢাকা সেলা নির্বাচন, প্রত্যেকটা জায়গায় স্টুডেন্ট আমাদের ডেলি ভর্তি হচ্ছে। তো তোমরা দেরি না করো, তোমরা চলে কিন্তু ভর্তি গিয়ে আমাদের ক্লাসগুলো করতে পারো। তাহলে তাহলে দেখো, পরামর্শমূলক নির্দেশনা। এখন পরামর্শমূলক নির্দেশনা কি, ধরো এই ধরো এ ধরো ডেলি কাজ করতে পারে, 100 টাকা আয় করতে পারে মানে কাজের মাধ্যমে। আর ধরো একে বলা হলো যে তুমি আগামীকাল থেকে 150 টাকা করে আয় করো। ঠিক আছে, 100 টাকা আয় করলে এবার 10 টাকা, 15 টাকা, 50 টাকা করে পাবি 15 টাকা। এখন দেখো এই যে পরামর্শ দিয়ে দাও। ঠিক আছে, ধরো তোমার কোনো প্রেশার না যে দেখো তুমি 100 টাকা করে যদি আয় করো তুমি পাবো 10 টাকা, কিন্তু তুমি যদি 150 টাকা করে যদি আয় করো তুমি পাবো 15 টাকা। এর ফলে কি হলো, দেখো এ 10 টাকার থেকে চিন্তা করবে এ 15 টাকা আয় করতে, আর এই চিন্তা করবে 100 টাকার থেকে 150 টাকা। তার মানে কি, দেখো পরামর্শ দিয়ে দিল। প্রত্যেকটা কাজের মধ্যে যখন সমন্বয় থাকে বা সম্পর্ক থাকে, সেটাকে বলা কি বলো তো, গণতান্ত্রিক নেতৃত্ব। সরকারি নেতৃত্ব কি বলো, তোরা 150 টাকা আয় করতে হবে, তুই পাবি 10 টাকা। এইটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, যে আগে তুই 100 টাকায়
আগে আগে তুই 100 টাকা আয় করতে পারছি 10 টাকা, এখন তোর 150 টাকা আয় করতে হবে, তবু তুই পাবি কত টাকা? 10 টাকা। এইটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। পিতৃসুলভ কিরকম? পিতৃসুলভ হচ্ছে পরামর্শ তো দিবেই, পরামর্শের সাথে প্লাস কি ধরো আরো মানবিক হবে, আরো মানবিক হবে, মানবিক হবে। ধরো মনে করো তাকে বললো যে ঠিক আছে ভাই তুই এত কষ্ট করিস না, তুই 100 টাকার জায়গায় তুই 120 টাকা আয় কর, তবু আমি তোর 15 টাকায় দিব, যা প্রথমে তুই কষ্ট কর, পরে 150 টাকা আয় করিস। আর দেখো লাগাম ভিন্ন নেতৃত্ব কি? তুই 100 টাকা আয় করলে কর, 50 টাকা আয় করলে কর, 20 টাকা আয় করলে কর, যা পর নেই। ঠিক আছে, কোনো নীতির শৃঙ্খলা নাই। তাহলে 4টা নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে এইগুলা। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন যাই। দেখো কি বলছে, জেড তত্ত্বের প্রবক্তাকে দেখো, জেড তত্ত্বের প্রবক্তাকে দেখো তো, ডগলাস ম্যাকগ্রেগর, হ্যাঁ, চেস্টার ব্র্যান্ডল, নাকি ওয়েথেন কন্ট, নাকি হচ্ছে উইলিয়াম ওচি? তাহলে উইলিয়াম জি ওচি হচ্ছে কি বলতো জেড তত্ত্বের জেড তত্ত্বের প্রবক্তা। তাহলে জেড তত্ত্বের প্রবক্তাকে উইলিয়াম জি ওচি। ফাইন, এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই নামগুলো কিন্তু আসবে। হ্যাঁ, ঠিক আছে। ক্লাসটা শেয়ার দিয়েছো, কে কে একটু কনফার্ম করো তো ভাইয়া, ক্লাসটা কে কে শেয়ার দিয়েছো দেখি, বলো ক্লাসটা কে কে শেয়ার দিয়েছো, সবাই একটু জানো ক্লাসটা কে কে শেয়ার দিয়েছো। ওকে ভাইয়া, কারেন্ট গেছিল, কারেন্ট চলে গেছে, জুতি কি করবো বোন, কারেন্ট চলে গেলে কিছু করার নেই, বাংলাদেশে এখন কারেন্ট সমস্যা। আমি আজকে অফিসে বসে আছি, অফিসে গিয়ে দেখি কারেন্ট নেই, বুঝতে পারছো? কি আর বলবো বলো। দেখো, কার্যকর যোগাযোগের সঠিক প্রক্রিয়া, সবাই একটু দ্রুত অ্যান্সার হবে। কার্যকর যোগাযোগের সঠিক প্রক্রিয়াটা কি বলতো? ফাইন, চলো আমরা এইটি ব্যাখ্যা করি। দেখো, প্রথম হচ্ছে দেখো এনকোডিং। এনকোডিং কি? ধরো আমি প্রথম যে ম্যাসেজটা লিখলাম, ধরো আমি ম্যাসেজ লিখলাম, ধরো আমি ভাত খাই, ওকে, আমি ভাত খাই। ফাইন, আমি একটা মেসেজ লিখলাম। ফাইন, ঠিক আছে, আমি কি খাই বলতো, আমি ভাত খাই। ফাইন, ওকে। এখন ধরো এই মেসেজটা কি করলাম, এনকোডিং করে লিখলো ভাত আমি খাই, ওকে, খাই ভাত আমি, ওকে ফাইন। আর এটাকে এনকোড করলো। এই এনকোড করার পরে কি করলো, এটাকে পাঠিয়ে দিল, মেসেজ করে দিল, একজনের কাছে পাঠিয়ে দিল। ফাইন, মেসেজ করার পরে এখন এই মেসেজটা যার কাছে চলে গেছে সেটাকে বলে ডিকোডিং। এই মেসেজটা তার কাছে যাওয়ার পর সে ডিকোডিং করলো কিভাবে, আমি ভাত খাই, ওকে ফাইন। ডিকোডিং করার পরে সে বললো যে, তখন সে ফিডব্যাক করবে যে আমিও ভাত খাই, আমিও ভাত খাই। তাহলে এইটা হচ্ছে কি আমাদের যোগাযোগের মাধ্যম। তুমি কাউকে কথাটা বলবা, এটা মেসেজের মাধ্যমে হইতে পারে, তুমি মুখ দিয়ে এখান থেকে ওখানে বলতেছো, হইতে পারে ইশারার মাধ্যমে, হইতে পারে তুমি কোনো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করলো, হইতে পারে তুমি তাকে মেইল করলা, হইতে পারে তুমি তাকে ফ্যাক্স করলা। ফাইন, সে যখন এই একটা পাবে, সেই মেসেজটা ওপেন করবে। ওপেন করাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিকোডিং। ফাইন, ওপেন করো, ওপেন করার পরে কি তুমি ফিডব্যাক পাঠাবা, সেম ভাবে ফিডব্যাক কিভাবে পাঠাবা, এই ফিডব্যাকটা পাঠানোর সময় সেম আবার তুমি আবার এনকোডিং করবা, মেসেজের মাধ্যমে পাঠাবা, আর সে আবার যখন পাবে সে ডিকোডিং করবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মেইন কথা। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, তথ্য প্রযুক্তির লিখিত মাধ্যম কোনটি বলো তো? তথ্য প্রযুক্তির সবচেয়ে লিখিত মাধ্যম বলো তো? টেলিগ্রাম, টেলেক্স, মেসেজ নাকি ফ্যাক্স? বলো, তথ্য প্রযুক্তির লিখিত মাধ্যম কোনটি? সবাইকে দ্রুত অ্যান্সার করো ভাইরা প্লিজ, সবাইকে দ্রুত অ্যান্সার করে। দেখো, তথ্য প্রযুক্তির লিখিত মাধ্যম কোনটি বলো তো? তথ্য প্রযুক্তির লিখিত মাধ্যম হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্সের মাধ্যমে আলটিমেটলি লিখা হয়। আমি এখন মনে পড়ে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম আব্বু মাঝে মাঝে ফ্যাক্স করতো, বা আব্বু ফ্যাক্স বা কেমন যেন টাকা পাঠাইতে, এটাকে বলা হয়, ঠিক আছে, ড্রাফট পাঠাইও। তো এইগুলো হচ্ছে আলটিমেটলি যোগাযোগের মাধ্যম ছিল। আদর্শ মান ধরা হয় কোন কাজে বলো তো? দেখো, আদর্শ মান ধরা হয়, ওকে। এখন দেখো, আদর্শ মান কেন ধরা হয়? ধরো আমি একটা প্ল্যান করলাম 2007 সালে। 2007 সালে আমি কি করবো, আমি 1 লাখ টাকা কামাবো। কত টাকা কামাবো? 1 লাখ টাকা কামাবো। ফাইন, আর এটা ফলাফল গিয়ে দেখা কখন বলতো? 2007 সালে গিয়ে দেখা হয় যে আলটিমেটলি আমি 1 লাখ টাকা কামাইছি। তাহলে এই যে দেখো, আদর্শ মান নির্ধারণ করা কোন কাজে? তাহলে অবশ্যই অত নিয়ন্ত্রণে আদর্শ মান নির্ধারণ করা হয়, যার ফলে কি একটা নির্দিষ্ট সময় পর আবার ওইটা আবার চেক আপ করা হয় যে হ্যাঁ ফাইন, আসলে আলটিমেটলি আদৌ কি আমার কি হয়েছে বলতো, আদৌ আমার কি কাজটা ভালো মতো হয়েছে কিনা। ফাইন, তাহলে পরে দেখো, ব্যবস্থাপনার কোন কাজ, দেখো কি বলছে, ব্যবস্থাপনার কোন কাজ অধস্তনদের কর্মীদের ভুল ত্রুটি সংশোধন করতে সহায়তা করে বলতো? দেখো, ব্যবস্থাপনার কোন কাজ অধস্তনদের কর্মীদের ভুল ত্রুটি সংশোধন সহায়তা করে? নিয়ন্ত্রণ। দেখো, নিয়ন্ত্রণের মেইন কাজটা কিরকম? ধরো মনে করো তোমাকে কাজ দিয়ে দিবে যে তুমি এই কাজটুকু এতদিনের মধ্যে করবা, তারপর ফলাফলটা চেক করা হয় যে হ্যাঁ আলটিমেটলি ধরো 1 সপ্তাহের মধ্যে আমি আমার প্ল্যাটফর্মের কাগজ দায়িত্ব দিয়ে দিলাম যে 1 সপ্তাহের মধ্যে তুমি 50টা কপি বই সেল করবা। ফাইন, কতদিন দেখো তো? 1 উইক। 1 উইকের মধ্যে তুমি কয়টা বই সেল করবা? 50টা বই সেল করবা। ফাইন, 50টা বই সেল করবা। এখন ধরো এই যে দেখো, এই যে 1 উইক পর, আফটার এ উইক, 1 উইকের পরে কি দেখলাম, সে সেল করছে কটা? বড় 45টা সে সেল করছে। তাহলে এই যে দেখো, ব্যবস্থাপনা কোন কাজ অধস্তন করে ভুল ত্রুটি সংশোধন করে। এখন দেখো, এই ভুল ত্রুটি সংশোধন হবে কেমনে? যে ভাই দেখো, তোমার তো 50টা সেল করার কথা ছিল, তুমি সেল করছো কয়টা?
তুমি সেল করছো 45টা, তাহলে দেখো তুমি কিন্তু সেল করছো কম কম কয়টা, 5টা। তাহলে এইটা কিন্তু তোমার ফল্ট ভাই। বিজনেস করতে হলে বিজনেস পলিসি তোমাকে মিনিমাম 50টা বই সেল করতে হবে, তাহলে এটা আগামীতে যেন না হয়। তাইলে দেখো ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের মাধ্যমে কি করা বলতো, অধস্ততার সাথে কি করা বলতো, ভুতুড়ি সংশোধন করে দেওয়া হয়। ফাইন, তোমরা সবাই অ্যান্সার করতেছো, যদিও আমার সবার অ্যান্সারটা পরে একটু কষ্ট হয়ে যেতেছে। ইয়াসির আরাফাত অ্যান্সার করেছো, ফারিয়া অ্যান্সার করেছো, সুমাইয়া সারা, হাবিবাতুল কুবরা নুরে ইসলাম, হাবিবাতুল কুবরা জুই, চামেলি, ফাইন, রাসেল, ওকে, সৌরভ রয়, ঠিক আছে। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, ঠিক আছে, ফাইন, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বলছে আদর্শ মান হলো এমন একটি লক্ষ্য যার সাথে সম্পর্কিত কার্যাবলী তুলনা করা হয়। হ্যাঁ, আদর্শ মান কি, এমন একটা লক্ষ্য যার মাধ্যমে কি একটা ফলাফল, যেমন ধরো আমি ধরো 2026 সালের ধরছি কত, 101 লাখ আয় করবো। এই 2027 সালে আমি মিরা দেখবো যে আলটিমেটলি আমি ওইটুকু আয় করছি কিনা। তাহলে এইটা উক্তিটা কার বলো তো, গ্রেফিন, হেনরি ফেওয়েল, মার্টিন নাকি স্টোনার, বলো। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত ভাই, সবাই একটু অ্যান্সার করবো, আমরা ক্লাস দ্রুত শেষ করে দিব। হ্যাঁ, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই ফার্স্ট একটু আমরা অ্যান্সার করবো, একদম দেরি করা যাবে না। আমরা কিন্তু এমনিতেও ক্লাস শুরু করছি লেটে, তার মানে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব। ওকে ফাইন, দেখো এইটা হচ্ছে, দেখো RW গ্রেফিন, এ বলেছিল কি বলতো, আদর্শ মান হচ্ছে এমন একটা লক্ষ্য যার সাথে কি সম্পর্কিত কার্যাবলী তুলনা করা যায়। ফাইন, তাহলে হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাকে কি বলছে দেখো, তাও দেখো, উৎপাদন কার্যকে সফলভাবে এগিয়ে নিতে, উৎপাদন কার্যকে সফলভাবে এগিয়ে নিতে নিচের কোন উত্তম নিয়ন্ত্রণ কৌশল গণ্য হতে পারে বলো তো, বাজেট, আর্থিক পরিকল্পনা, পার্ট নাকি অভ্যন্তরীণ নিরীক্ষা, বলো তো। উৎপাদন কার্যকে কি ভালো মতো কি এগিয়ে নিয়ে জন্য কোনটি প্রয়োজন, সবাই সবাই একটু ভালো মতো বলো তো ভাই। উৎপাদন কাজের ক্ষেত্রে সাধারণত দুটোই ব্যবহার হয়, একটা হচ্ছে গ্র্যান্ট আর একটা হচ্ছে পার্ট। তাহলে আলটিমেটলি দেখো উৎপাদন কার্যকে সফলভাবে এগিয়ে নিতে কার প্রয়োজন, পার্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, পার্ট। ওকে, এইগুলো কিন্তু পড়বা, পার্টের ফুল মিনিং কি এটা পড়বা, পি মনে হয় PRT, পার্ট। এই যে পার্টের ফুল মিনিং কি, তারপর গ্যান্ট, GANT, গ্যান্টের ফুল মিনিং কি, এইগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, তুমি পড়ে রাখবা। নিচের কোনটি এক মালিকানা ব্যবসার সুবিধা নয় বলো তো ভাইয়া, নিচের কোনটি এক মালিকানা সুবিধা নয় বলো তো, নিচের কোনটি এক মালিকানা ব্যবসা সুবিধা নয়, এক মালিকানা সুবিধা নয় বলো তো, সহজ পরিচালনা, গোপনীয়তা রক্ষা, অসীম দায়, সহজ পরি, বলো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা প্লিজ, সবাই। এক মালিকার ব্যবসায় আলটিমেটলি দেখো সুবিধা নয়, এই যে নয় কথা, নয় কোনটি নয় বলো তো, দেখো অসীম দায়। কারণ দেখো এক মালিকার ব্যবসায় আলটিমেটলি অসীম দায় থাকে, এইটা তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা হইতে পারে না, তাই না। এইটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা বলো না, এইটা হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুবিধা নয়। হ্যাঁ, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। চামেলি, হাবিবা, ফারিয়া, নুরায়া, রাসেল, সুমাইয়া, সৌরভ, শুভঙ্কর, চামেলি, ফাইন, সবাই অ্যান্সার করেছো না। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন বলো তো। এক মালিকানা ব্যবসা, এখন দেখো সাধারণত এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো দলিল প্রয়োজন হয় না, কিন্তু ওই যদি কোনো যদি পৌর এলাকার মধ্যে তাহলে অবশ্যই কি সংগ্রহ করতে বলতো, অবশ্যই ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়, ট্রেড লাইসেন্সটা মাস্ট প্রয়োজন। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে। ওকে ফাইন, সবাই। তাহলে এইটা হচ্ছে আমরা বুঝতে পারছি, ইয়াসির আরাফাত অ্যান্সার করেছো, সাকিব আল হাসান অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, সুমাইয়া সারা, নুরা ইসলাম জ্যোতি, ফাইন। পরবর্তী বিষয় চলো দেখো কি বলছে, সোয়াট বিশ্লেষণ। সোয়াটের ফুল মিনিং কি বলতে পারে, সোয়াট, SWOT, সোয়াট, এই যে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই জিনিসগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, এইটা কিন্তু ফুল মিনিং আসতে পারে যে সোয়াটের ফুল মিনিং কি বা সোয়াটের ফুল অ্যাব্রিভিয়েশন কি। সোয়াট বিশ্লেষণের উদ্দেশ্য কি বলতো, কৌশল প্রণয়ন, লক্ষ্য নির্ধারণ, নিয়ন্ত্রণ নাকি হচ্ছে কার্য বিভাজন, বলো। কি হবে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, বলো তো সোয়াটটা কেন করা হয়, সবাই দেখি তো ভাইরা কার অ্যান্সার সঠিক, বলো। সোয়াটটা আলটিমেটলি কেন বলা হয়, সোয়াটটা করার মাধ্যমে দেখা হয় যে আমার প্রতিষ্ঠানে স্ট্রেংথ কতটুকু, শক্তিশালী কতটুকু, আমার প্রতিষ্ঠান যে আলটিমেটলি একটা ভিত্তির উপর দাঁড়ায় আছে, মার্কেট প্লেস আলটিমেটলি এটা কতটুকু টিকে থাকতে পারবে, এটা হচ্ছে চেক করে সোয়াট। ফাইন, উইকনেস, আমার প্রতিষ্ঠান আলটিমেটলি এখন দুর্বলতা কোথায়, যে চাইলেই অন্য প্রতিষ্ঠান খুব শীঘ্রই আঘাত করতে পারে, এটা চেক করা। অপরচুনিটি, এত কিছুর মধ্যে আমার প্রতিষ্ঠানে কোন জায়গায় এখন সম্ভাবনা আছে বা কোন জায়গায় সুযোগ আছে যে আমার প্রতিষ্ঠান আগে যেতে পারবে, এটা চেক করে। আর হচ্ছে থ্রেড, আমার প্রতিষ্ঠানের সবকিছুর মধ্যে থ্রেড কতটুকু, যে এইটার জন্য এটা হইতে পারে থ্রেড, সেই জন্য চেক করে। তাহলে আলটিমেটলি নিয়ন্ত্রণে কি
উদ্দেশ্য। SWOT বিশ্লেষণ করা কার উদ্দেশ্য? নিয়ন্ত্রণের উদ্দেশ্য। MBO, এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিভিয়াসে দুইবার আসছে, ঠিক আছে, দুইবার আসছে, একবার হচ্ছে সেন্ট্রাল আসছে, একবার হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে। MBO মানে কি বলতো? MBO মানে কি ভাই বলতো? সবাই বলো, সবাই। ওকে, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। আলটিমেটলি অবজেক্টিভের উপর নির্ভর করে কি ম্যানেজমেন্টটা পরিচালনা করতে হয়। ফাইন, আমি দেখতে পাচ্ছি আমার অনেকগুলো শিক্ষার্থী ক্লাস করতেছে। ফাইন, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, দেখো তার বলছে দেখো পণ্য সম্পর্কে কালগত। কালগত মানে কি বলতো? কাল বা সময়। ওকে, কাল বা সময়। সময়গত বাধা দূর করে। বাধা কেমনি দূর করে? ধরো মিষ্টি কুমড়া তৈরি হয়, ধরো সাপোজ আমি যদি জানি না, শিওর না, ধরে নিলাম মিষ্টি কুমড়া শীতকালে তৈরি হয়। আচ্ছা, আম দিয়ে এক্সাম্পল, ধরো আম, ধরো আম। ওকে, ধরো আম। আম কখন পাওয়া যায় বলতো? ধরো সর্বোচ্চ ধরো মে মাস থেকে শুরু করে ধরো জুলাই, এরপর ধরো আম পাওয়া যায়। তাহলে মে থেকে জুলাই, মে জুন জুলাই, তাহলে 3 মাস। তাহলে কত মাস? ধরো 3 মাস। তাহলে দেখো আম পাওয়া যায় কত মাস? 3 মাস। এখন দেখো বাজারে আম 3 মাস পাওয়া গেল, অনেক হয়তো মানুষের চাহিদা কম থাকে, কিন্তু দেখো অনেক সবজি আছে যেগুলা বছরে একবারই ফলন হয়, আর ওইটাই জমা রাখতো। তার মধ্যে একটা হচ্ছে আলু। আলু দেখো না ভাই, আলু কখনো মানে শেষ হয়? এই আলুটা কিন্তু সারা বছর পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ হচ্ছে এইটাকে হিমাগার বা কোনো একটা গুদামজাত করে রাখা হয়। আর এইটাকে বলা হয় যে দেখো পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কি গুদামজাত করা। তাহলে পণ্যটা যখন কি করা হয় বলতো? গুদামজাত করে রাখা হয়, তাহলে সময়গত বাধা দূর হয়। মানে এইটা মনে আসে না যে হায় হায় সময়ের সাথে সাথে তো পণ্যটা পচে যাবে, তাহলে কি হবে? এটার মাথায় আসে না, হিমায়িত করে রাখা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, স্মারকলিপি কোন ধারার পরিবর্তনে সরকার অনুমতি গ্রহণ করতে পারে বলতো? স্মারকলিপি কোন ধারার অনুমতি পরিবর্তন? সবাই 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 ফাইন, প্রায় শেষের দিকে চলে আসছে ভাই, সবাই দ্রুত আনসার। দেখো স্মারকলিপি কি বলছে? দেখো স্মারকলিপির কোন ধারা পরিবর্তন, দেখো তো। ফাইন, স্মারকলিপির কোন ধারা বলো? কোন ধারা? নাম ধারা। না, নাম ধারা কেন? কেননা এদের যদি একটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়, তো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওরা কি করে, ওরা হচ্ছে আলটিমেটলি কোনো একটা নাম যদি একবার সিলেক্ট করে ওই 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 নামটা সহজে চেঞ্জ করতে পারে না। চেঞ্জ করতে গেলে কি কি করতে হয়? সরকারের অনুমতি নিতে হয়। ওকে, পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সভা সমিতি চালু করে বলতো? এইটা আমি একটু পড়াইছি, তাহলে একটু পড়াইছি, কারা বলতো? যুক্তরাজ্য অথবা লন্ডন। হ্যাঁ, যুক্তরাজ্য অথবা লন্ডনে কি করে বলতো? আনুষ্ঠানিকভাবে কি সভা সমিতি গঠিত হয় বা সংগঠিত হয়। ফাইন, দেখো BRTA কোন ধরনের বলো? BRTA বলতো? শিল্প, রেল, সড়ক ও সেতু নাকি নৌ পরিবহন? বলো BRTA। সবাই সবাই একটু অ্যান্সার করে ভাইরা, সবাই সবাই একটু অ্যান্সার করে দেখবো, সবার একটু অ্যান্সার দেখতে চাচ্ছি সবার। ঠিক আছে, ফাইন। ওকে, সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই কোশ্চেনটা সলভ করে ফেলি। ওকে, মূলধন ধারা, মূলধন ধারা হবে না। দেখো BRT আলটিমেটলি কি বলতো? বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি মানে কি বলতো? সড়ক ও সেতু, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অধীনে, সড়ক সেতু মন্ত্রণালয়ের অধীনে হবে রাইট অ্যান্সার। দেখো ওয়াসা কোন মন্ত্রণালয় অধীনে বলতো? সরকারি, বেসরকারি, যৌথ নাকি বিদেশি? আলটিমেটলি ওয়াসা তো আমরা জানি যে এটা সরকারি, এটা কি বলতো? এটা হচ্ছে সরকারি হবে। ফাইন, আর 3টা কোশ্চেন আছে, দেখো কি বলছে। কোন দেশটিতে সর্বপ্রথম প্যাটেন্ট কার্যকর করা হয় বলতো? কোন দেশটিতে বলো? দেখো কোন দেশটিতে সর্বপ্রথম প্যাটেন্ট কার্যকর করা হয়? ফ্রান্স, ইটালি, যুক্তরাষ্ট্র নাকি ইংল্যান্ড? তাহলে আলটিমেট রাইট আছে বলো তো। ইংল্যান্ড হচ্ছে সর্বপ্রথম প্যাটেন্ট আইনটা কি করা হয়? কার্যকর করা হয় ইংল্যান্ডে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, কারেন্ট চলে গেছে ফাইজা, কি আর করবো বোন? আমরা ক্লাসের প্রায় শেষ দিকে চলে আসছি। দেখো অবাধ বাণিজ্য কোন অর্থনৈতিক ব্যবস্থা বৈশিষ্ট্য বলো তো? অবাধ বাণিজ্য বলো? মিশ্র অর্থনীতি, পুঁজিবাদ, সামাজিকবাদ, সাম্রাজ্যবাদ? বলো অবাধ বাণিজ্য বলো। সবাই একটু অ্যান্সার করে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে সবাই, আমি শেষ করে দিব। হ্যাঁ, অবাধ বাণিজ্য কি বলতো ভাইয়া? পুঁজিবাদী। অবাধ বাণিজ্য মানে প্রচুর বাণিজ্য করা, এটা কি বলতো? আরেকটা বলা হয় পুঁজিবাদী কি অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। ফর দ্য লাস্ট কোশ্চেন, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। কি বলে দেখো, নৈতিকতা কোন পরিবেশে সাথে সম্পৃক্ত বলো? সব ভালো যাওয়ার শেষ বলো তার, তাই না? ওকে, সব ভালো যাওয়ার, সব ভালো যাওয়ার, সব ভালো যাওয়ার শেষ ভালো তার। ফাইন, দেখি লাস্ট কোশ্চেন, নৈতিকতা কোন পরিবেশের সাথে সম্পৃক্ত বলো তো ভাইয়া? সবাই সবাই একটু অ্যান্সার, সবাই আমি সবার একটু অ্যান্সার দেবো সবাই। নৈতিকতা কোন পরিবেশের উপাদান বলো সবাই। ওকে, যারা যারা পারতেছো তাদের জন্য অনেক অনেক থ্যাংকস, আর যারা পারতেছো না তারা আরো পড়ে নিও। আলটিমেটলি রাইট আছে বলতো সামাজিক। নৈতিকতা কোন পরিবেশের সাথে সম্পৃক্ত? সামাজিক। আজকে ক্লাসটা নিতে এতটা কষ্ট হচ্ছে যে আমি মনে হয় লাস্ট গত 6 মাসে এত কষ্ট করে ক্লাস নিইনি। 6 মাসও, হ্যাঁ মানে এই বছর এত কষ্ট করে ক্লাস নেই আমার
চোখের এই যে এইগুলা ব্যথা হয়ে আছে, ঠিক আছে। যাই হোক, কালকে রাতে আমার জ্বরও ছিল, তো এর মধ্যে ক্লাসটা নিচ্ছি, তোমাদের বুঝতে দেইনি যতটুকু সম্ভব। চেষ্টা করছি তোমাদের জন্য ভালো একটা ক্লাস নেওয়ার জন্য। দোয়া করে আমার জন্য, আমাদের সবার জন্য। আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, আমাদের সবাইকে ভালো রাখে। যারা মারা যাইতেছে, প্রতিনিয়ত মারা যাইতেছে। আজকে তোমাদের মিরাজ স্যারে, তোমাদের বাংলা যে টিচার স্যার, তোমাদের যে জিকে ক্লাস নেয়, তোমাদের জিকে ক্লাস নেয় কি বাংলা মিরাজ স্যার না, ওই মিরাজ স্যারের চাচা আজকে সকালে মারা গেছে। আজকে তোমাদের মিরাজ স্যারের ক্লাস ছিল, আজকে তোমাদের মিরাজ স্যারের ক্লাস ছিল, ওনার চাচা আজকে সকালে মারা গেছে। আমি সকালে মেসেজ দিছি 9টার দিকে যে ক্লাস কখন দিয়ে দিব, তো স্যার আমার চাচা মারা গেছে, আমি বাসায় চলে আসছি। ঠিক আছে, তো আলটিমেটলি মরণ যে মানুষের জন্য কতটা স্বাভাবিক না, আমাদের মানতে কষ্ট হয়। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাস আবার দেখা হবে, ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।